কাঁদে একা একা প্রাণ যে আমার, কাঁদে একা একা প্রাণ যে আমার, লাগে না ভালো। এই শূন্যতা শুধু পূর্ণ হয় স্মৃতি এবং কষ্টের। আজ সকালে হঠাৎ ফেসবুক লাইভে খুশনুর আলমগীর কেঁদে কেঁদে হঠাৎ কি এমন বললেন যে তার ঘটনাটি শোনার পর গোটা বাংলাদেশ কেঁদেছে। বন্ধুরা, জানলে অবাক হয়ে যাবেন এই খুশনুর আলমগীরের সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যেটা গোটা বাংলাদেশকে কাঁদিয়েছে। ঘটনাটি এটাই ঘটেছিল যখন এই খুশনুর আলমগীর বিবাহ করেছিলেন নায়ক আলমগীরকে। তাদের খুব সুন্দর প্রেম ছিল, ভালোবাসা ছিল। তাদের বিবাহের পর তাদের ঘরের মধ্যে আসে ছোট্ট ছোট্ট 3টে সন্তানও। যখন তাদের সন্তানেরা বড় হতে থাকে তখন আলমগীর এবং তার স্ত্রী খুশনুর খুব ভালোভাবেই সংসার করছিল। কিন্তু তাদের এই সংসারের সুখ শান্তি রুনা লায়লার চোখে পড়ে যায়। তিনি কিভাবে আলমগীরকে কেড়ে নেওয়া যায় সেই চক্রান্তই করতে থাকে এবং অবশেষে খুশনুর আলমগীরের কাছ থেকে নায়ক আলমগীরকে কেড়ে নেয়, তাকে বিবাহ করে নেয়। কিন্তু কথায় তো আছে, উপরওয়ালার একটা মার আছে, তাই না? এতদিন বিবাহ হওয়ার পরও তার পেট থেকে কোনো বাচ্চা জন্ম নেয়নি। আর ওদিকে আলমগীরের আগের স্ত্রী খুশনুর আলমগীরের পেট থেকে প্রায় 3টে বাচ্চা জন্ম নিয়েছিল। তার মধ্যে একজন হচ্ছে আখি আলমগীর। বন্ধুরা, এখন জানব খুশনুর আলমগীর কেঁদে কেঁদে কোন কথাটি সত্যটি তুলে ধরল, সেটা এখন জেনে নেব। চলুন ভিডিওটি দেখে নিই তাহলে। কিন্তু এমনিতেই খুব শান্ত ছিল, চুপচাপ, একদমই চুপচাপ। আচ্ছা, কিন্তু সেই চুপচাপের মধ্যে কিন্তু দারুণ রাগী সে। রোজার দিন ইফতার রেডি করছি, তখন ছিল ড্যানো ফুল ক্রিম দুধ খাওয়ানো শুরু করেছি। জি, ওই পেছনের চাবিটা আমি তার আজান পড়ে যাবে, ইফতার হবে, চাবিটা অর্ধেক খোলা। কি দুধের চাবি? দুধের চাবি, পেছনে আচ্ছা। থাকতো আগে চাবি। আচ্ছা, ওইটা দিয়ে খুলতে হতো মুখ ঘুরিয়ে, এত বড় চাবি। আচ্ছা, ওইটা ও মুখে দিয়েছে। দিয়ে যখন আমি বলেছি আখি আখি বলতে বলতে ওটা মুখে ঢুকে গেছে। ও ভয়ে কেঁদে ফেলেছে, ওটা গলায় ঢুকে গিয়েছে। সঙ্গে সঙ্গে হসপিটাল। ও প্রথম স্কুলে যায়। স্কুলের স্মৃতিটা কিরকম ছিল? আপনার কি মনে পড়ে যে প্রথম দিন, যেমন আমার বেবিকে প্রথম দিন যখন দিয়েছি, আমি এটা কেমন সিনারি, ক্লাস চলছে, আমি বাইরে একটা ছোট্ট ওই বাচ্চাদেরই চেয়ার দাম, আমার বাচ্চার হাত ধরে আমি বাইরে বসে আছি, ক্লাস চলছে। তো এরকম কি কোনো স্মৃতি আছে? হ্যাঁ, স্মৃতি ওটা আমি তখন দিলু রোডে ছিলাম, মগবাজার, ওখানে দিলাম ওকে, একদমই ছোট্ট। তো জনস্টন আমেরিকান স্কুল, তো ওটার প্রিন্সিপাল মহিলা খুবই ভদ্র ছিলেন, ভালো ছিলেন। তো আমি বললাম আমার বাচ্চা তো আমার কোল ছাড়া থাকেও না, এবং ও একদম সেন্সলেস হয়ে যাবে কাঁদতে কাঁদতে, আমি কি করব? বললো যে গার্জেন কেউ অ্যালাউড না ভিতরে, আপনি রাস্তায় দাঁড়ায় থাকবেন, এটাও ঠিক না, কান্নাকাটি করে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং আমাকে কিছুতেই অ্যালাউ করলো না। এবং ওকে দিয়ে আসার পর ও তো কান্না, একেবারে কি অবস্থা, সে ফর্সা বাচ্চা লাল হয়ে নীল হয়ে যাচ্ছে, সেন্সলেসের মতো হয়ে যাচ্ছে। দিয়ে আসলাম, আমি মেইন রোড থেকে ওর কান্না শুনতেছিলাম, এবং আমার অনেক সমস্যা হচ্ছিল যে আর একটা বছর পরে দিলে হয়তো যেত। তো এগুলো স্মৃতি। এবং তারপর দিন আর স্কুলেই যাবে না, কখনো বলছে মাথা ব্যথা, আমি কিন্তু ফার্স্ট হতাম, ওইটাও বলো। এবং যখন ফার্স্ট হয়েছে এরপর থেকে ওর ইন্টারেস্ট বেড়ে গেল। তো আন্টি, ওকে নিয়ে আপনার কি ছোটবেলায় কখনো মনে হয়েছে যে ও অনেক বড় শিল্পী হবে বা এত সুন্দর গান করবে, বা আপনার কি শখ ছিল কিনা? আমার স্বপ্ন ছিল যে আখি শিক্ষিত হবে, এবং যেই লাইনেই সে পড়ুক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেটাই করুক বা শিক্ষকতা করুক, তাকে একদম দি বেস্ট হতে হবে। এটা ছিল আমার স্বপ্ন। এবং ও কিন্তু ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার চিন্তা করতো। হ্যাঁ, খুবই ছোট, এমনি তখন সুই দিয়ে সেপ্টিবিন দিয়ে যাকে তাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য রেডি হতো। যে ইঞ্জেকশন একটু আসেন আপনার জ্বর, আমি ইঞ্জেকশন দিই, এবং দিতাম কিছু না পেলে একটা কাঠি বা কিছু দিয়ে। হ্যাঁ, তো আমি ভাবতাম ও হয়তো ডাক্তার হবে। তারপরে ভাবলাম ওর হলো যে লয়ার হবে। গান পড়েছিও অনেকদিন, বাট লয়ার হতে পারিনি। ভাগ্যে ছিল যে গানের শিল্পী হব। তো আখি যেটা করতো, যে হয়তো 4 লাইনই গাচ্ছে, একাই গাচ্ছে, ও কিন্তু খুব লাজুক, গান গাচ্ছে একা। আমি দেখছি যে সুর কোনো আপসেট হচ্ছে না, এবং স্কেল চেঞ্জ হচ্ছে না, নোটে লাগছে প্রত্যেকটা ইয়ে, সুরে একেবারে। তখন আমি
ওকে ওই ছোটদের ক্যাসেট এটা সেটা কিনে দিতাম যে শুনে শুনে শিখুক। আচ্ছা। আর আমার অন্তরা চৌধুরীর গান ছিল না কিছু, হ্যাঁ, বুলবুল হ্যাঁ, পাখি ও মা ময়নাটি, গো মা। ও মা গো মা, ওই গানগুলো মানে এত সুন্দর। ঠিক 12টা গান একটা ক্যাসেটে যেরকম আমি এক নাগারে 12টা গান গেয়ে ফেলতাম তাই বসে। তো অন্তরার ওই গানটা আমরা চ্যাপ্টার লাইন শুনে ফেলি না প্লিজ বলো না, কারণ মা যেহেতু আছে গাও। মাকে নিয়েই তো গানটা অনেক মজার, ওর গানটা অনেক পছন্দের। ও মা গো মা, অন্য কিছুর গল্প বলো, এক যে ছিল রাজা রানী অনেক হলো, বলো না কেন ওই পাড়ার দাসের ছেলে জ্বরেতে ভুগে না খেতে পেয়ে মারা গেল। তো আন্টি এরপরে যখন ও মানে টুকটাক গান করতো, ও কি বিভিন্ন কম্পিটিশনে আপনি ওকে নিয়ে যে গেছেন বা ইন্টারেস্ট ছিল আপনার, ওরকম নাকি ভাবে মনে যা- হতো যে না নর্মালি ও গান আমি তো একদম মানে খুবই ব্যস্ত জীবনের মাঝেই ছিলাম, ওভাবে আলাদা করে ওকে সময়ও দিতে হতো না, জাস্ট স্কুল কলেজে পৌঁছানো। তো সেখানে ও কম্পিটিশনে ফার্স্ট হতো, সেকেন্ড হতো, স্কুল ভালো কলেজে রেজাল্ট স্কুল কলেজে। অনেক কথা বলছি, জানছি অনেক কথা, চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, কিন্তু ফিরে আসবো খুব শিগগিরই, আমাদের সাথেই থাকবেন। ফিরে এলাম বিরতির পর। নর, আমি আর মা অনুষ্ঠানে চলে যাচ্ছি কথায়। স্কুল কলেজে ও কেমন ছিল, মানে খুব ডানপিটে টাইপের ছিল? স্কুলে গিয়ে বা কলেজে যে কতটুকু ডান পিটে ছিল আমি জানি না, তবে কোনো ওর এগেইনস্টে কোনো রিপোর্ট আসেনি কখনো। যে আসলে তুমি কিরকম ছিলে? আসলে স্কুলে এবং কলেজে আমি সম্পূর্ণ দুটা মানুষ ছিলাম। স্কুলে আমি সেই ছোটবেলায় যে আমার শান্তশিষ্ট ভাবটা ছিল সেটাই ছিল, বাট কলেজে গিয়ে আমার একটা নতুন পার্সোনালিটি ডেভেলপ করে, যেটা পরবর্তীতে এখনও সেটা আছে যে আমি হঠাৎ করে মিশুক হই, আমার অনেক ফ্রেন্ডস বাড়া শুরু করে, আমি মজা করা শুরু করি, জোরে যেই গানটা লুকিয়ে গাইতাম সেই গানটা আসর জমিয়ে মাঠে বসে টিফিন টাইমে গাওয়া শুরু করি। বাহ। তো হঠাৎ করে আমার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায় কলেজে ঢুকে। ও আমি যতদূর জানি যে ছোটবেলায় অভিনয় করতো, তো সেই অভিনয়ের জায়গাটা ওর প্রথম মুভিতে যখন অভিনয় করলো তখন আপনার কেমন লেগেছিল? স্ক্রিনে ওকে দেখে কেমন লেগেছিল? যখন ওই ভাত দে ছবি রিলিজ হলো, অনেক হলে হলে বাইরে যে বড় বড় ব্যানারগুলো লাগানো, আমি কখনো কাজে অকাজে বাইরে গেলেও আমি গাড়ি থামিয়ে দেখতাম যে আমার মেয়ে, এবং খুব ভালো সে অভিনয় করেছে। যে মুভিটা করে তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো, চলো সেই মুভিটার একটা ছোট্ট ক্লিপিংস আমরা দেখে নিলাম। এখন আমি আন্টির কাছে আবার ফিরে আসি। আপনি নিজেও তো অনেক বড় একজন রাইটার, তার মানে কবি, একজন কবি এবং গীতিকার। তো আপনি সেই জায়গাটায় আপনি মানে কতটুকু তাকে ক্রেডিট দেবেন? কারণ আপনি বলছিলেন যে সে সব কাজে আপনাকে সহযোগিতা করে। আমি অনেকটাই ক্রেডিট দেব। আমার ফ্যামিলির সবাই তো অবশ্যই সহযোগিতা না করলে একজন মানুষ ভালো কিছু করতে হয়তো পারে না। তো আঁখি যখন অনেকই ছোট, 3-4-এ পড়ে, তখন থেকে এমন হতো যে আমি হয়তো গান লিখে দিয়ে দিলাম বা একটা কবিতা ছাপতে দিয়ে দিলাম, কপি করা থাকতো না, হয়তো ডায়েরি আছে 2-1টা আমার কপি করা আছে, ওইটুকু দেখেই ও কিন্তু কপি করে রাখতো। আচ্ছা তো আচ্ছা। এটাতেই আমি আরো বেশি অনুপ্রাণিত হতাম, এবং আমি এখন কৃতজ্ঞ, কারণ ওই গানগুলোর কিন্তু আসলে আমার কোনো কপি বা সেই কবিতাগুলোর কোনো কপিও থাকতো না, সেই আঁকির ছোট্টবেলার হাতের লেখার ডায়েরি ভরা ভরা। কিন্তু আমি এখানে সেগুলো একটা কথাও আছে, পরবর্তীতে হ্যাঁ, সেটা হচ্ছে যে কপি করতাম বাট তার বিনিময়ে আমি টাকাও নিতাম। ও আচ্ছা, দ্যাটস গুড, খুবই ভালো, খুবই ভালো। আমার মানে ইনকাম ঘর থেকেই শুরু ঘর থেকে হয়েছিল। অনেক মানে ভালো ইনকাম হতো, হ্যাঁ, বেশ ভালো। মানে মজার সব, মানে কোনো কিছু গিফট আমার বাইরে খাওয়া দাওয়া, চাঁদনি চকে গিয়ে কাপড় কেনা, এগুলো হয়ে যেত। তোমার আর্ন করা এই টাকা বাদে, এটা তো ঘরের আর্ন, তুমি প্রথম গান গেয়েছো বা প্রথম অভিনয় করেছো, সেই টাকা দিয়ে প্রথম মাকে কি কিনে দিয়েছো? মানে শাড়ি কিনে দিচ্ছিলাম না, শাড়ি। মার কোনো লেখা কবিতা তোমার কি মনে আছে এই মুহূর্তে? আমি যদি বলি 4টা লাইন আমাদেরকে শোনাও। কবিতা আমার মনে নেই, কারণ কবিতা অত বেশি পড়া হয় না আমার, আর মনেও থাকে না, কবিতা জিনিসটা মনে থাকে না। গান তো আমিও গেয়েছি এবং দেশের
সমস্ত গুণী শিল্পীরা তাহলে গেছেন। আমার মনে হয় যে সেরকম ওনার লেখা তুমি মানে 4টা লাইন যদি আমাদের শোনাও। হ্যাঁ খুব অবশ্যই। ভালো লাগবে। আমি গেয়েছি এমন গান শোনাবো না, কারণ আমি তো গাচ্ছি। তপন চৌধুরীর গাওয়া একটা গান করি, আয়ুব বাচ্চুর সুরে, আম্মুর লেখা। এই গানটা আমি কপি করেছিলাম, আমার মনে আছে। মনে করো তুমি আমি চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে, ভালোবাসা স্বপ্নকে সাথী করে। মনে করো তুমি আমি চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে। বাহ বাহ। আন্টি আপনি এখন কি মানে আপনার লেখালেখিটা চালিয়ে যাচ্ছেন, নাকি আমি যতদূর শুনলাম যে নাতিদের জন্য সময় দিতে গিয়ে? না না, ওটার কোনো কথা না। নাতিদের নিয়ে আমার যে নাতি, ওর 2 বাচ্চা, ওদের নিয়ে আমার যে সময়টা কাটে, ওইটা আমার জীবনের সম্পূর্ণতা, সুখের সম্পূর্ণতা আমি বলবো। আচ্ছা। ওরা কোনো কিছুতে আমাকে হ্যাম্পার করে না, বরঞ্চ আরও সহযোগিতা করে। লেখা কমেনি, বরঞ্চ ওই আগে যেমন শুধু গান কবিতায় ছিলাম, এখন ফিচার, আচ্ছা, ছড়া, তারপরে গল্প, বেশিরভাগ রিভিউ করা, এগুলো আচ্ছা আচ্ছা করছি আর কি। আন্টি আপনি বলছিলেন যে আপনার নাতিদের নিয়ে অনেক সুন্দর সময় কাটে এবং ওদের নিয়ে নিশ্চয় অনেক মজার মজার স্মৃতিগুলো আছে। তো আমরা এক নজরে কিছু কিছু ছোট 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 মানে ক্লিপিংস বলবো না, কিছু ছবি, কিছু সুন্দর মুহূর্তের ছবিগুলো একটু দেখে নিই। দেখে নিলাম। তো আন্টি মানে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর কতটা মজার সময় আপনাদের কেটেছে বা কাটে। কথা বলছি, মজার মজার কথা শুনছি, একটা ছোট্ট বিরতি না নিলেই নয়। ফিরে এলাম বিরতির পর। নর আমি আর মা অনুষ্ঠানে মজার কথায় জমে উঠি। এখানে একটা রাউন্ড আছে যে আপনারা আসলে দুজন দুজনকে কতটা চেনেন। আমরা কিছু প্রশ্ন করেছি দুজনের কাছে, আপনারা নিজে থেকেও উত্তরগুলো দিয়েছেন। সেইভাবেই আমরা করছি। সেটা হচ্ছে প্রথমে আখির কাছে আমি জানতে চাইবো যে আন্টির কাছে আমরা কিছু প্রশ্ন করেছিলাম, সেটার উত্তর উনি দিয়েছেন। সেটার উত্তর আসলে কি দিয়েছেন উনি তুমি একটু মানে বলবে? পরীক্ষা হবে, পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা। তোমার আম্মুর সবচাইতে পছন্দের কি জিনিস? ভাত, মাছ, ভর্তা, একদম সিম্পল বাঙালি খাওয়া। একেবারে পারফেক্ট। তোমার আম্মুর সবচাইতে পছন্দের কালার কি? সবুজ। একেবারে 100-এ 100। এবার 3 নাম্বার, সবচেয়ে প্রিয় গিফট কি? এটা বলতে পারছি না আসলে। ফুল। ফুল, রাইট। তুমি তো দাও মাঝে আমি মাঝে। দেই, হ্যাঁ। ওই আমি দেয়। কিন্তু কিনি। অবসর সময়ে আন্টি কি করেন, কি করতে পছন্দ করেন? অবসর সময় আম্মু গান শুনে অনেক বেশি, কবিতা লেখে বা নিজের লেখালেখি। হ্যাঁ, এখানে সেটা- মানে একটা উনি দিয়েছেন, আমি তোমাকে একটা 50 মানে তুমি 5 পেয়েছো। আচ্ছা। গানের কথাটা আন্টি লেখালেখি করেন। লেখালেখি না, কিন্তু তবে আমি গানও ঠিক শুনে আছে, আম্মু অনেক। গানও শোনেন। হ্যাঁ। জীবনের সবচেয়ে স্মরণীয় সময় বা সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটা তার জন্য? আম্মুর জন্যে এটা ডিফিকাল্ট। এখন এমন হতে পারে যদি আমাকে নিয়ে হয় তাহলে সেটা ডেফিনেটলি আমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি, এটাই হবে। এটাই আছে, অবশ্যই এটাই আছে। তার মানে বোঝা যাচ্ছে তুমি তোমার আম্মুকে খুব ভালোভাবেই চেনো। আখি সবচেয়ে কোন জিনিসটা খেতে পছন্দ করে?
থাই ফুড। একদম ঠিক আছে। আখির সবচেয়ে প্রিয় রং? সাদা, গোলাপি, গোলাপি। আর আরো দু একটা হালকা রং, ও হালকা রং পছন্দ করে। কিন্তু ও দিয়েছে সাদা এবং লাল। তবে আন্টি আমি এটা দেবো, কারণ ও অনেক, ও কালার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার পছন্দ করে, এটা আমি আমার নিজেও change জানি, হতে থাকে চেঞ্জ হতে colour থাকে, এটা। সেটা আপনার পক্ষে জানা সম্ভব জানা না। কোনোভাবেও সম্ভব না। সবচেয়ে পছন্দের পোশাক আখির? সালোয়ার কামিজ, শাড়ি। হ্যাঁ, শাড়ি লিখেছে, সেলার কামিজটাও বেশি পরে দেখে হয়তো আপনার মনে হচ্ছে, তবে ওর ফেভারিটও দিয়েছে শাড়ি, শাড়ি। তবে সেটা তো আপনি উতরে গেছেন আন্টি। ও যা হতে চেয়েছিল কিন্তু পারেনি। লয়ার হতে চেয়েছিল। একেবারে ঠিক, একদম মানে মনে করেন যে লাল জায়গা পয়েন্টটা না, জায়গা মতো কারণ আমি একদম ল লেগে গেছে। পড়েছি, একদম সেটাই। ফাইনাল ইয়ারে গিয়ে আমি ফাইনাল পরীক্ষা দিইনি। ওর সবচেয়ে প্রিয় মানুষ? আপাতত মনে করি বাচ্চারা, ওর বাচ্চারা। রং। এখানে একটু ভুল হয়ে গেল আন্টি, ও লিখেছে আমার বাবা এবং মা। এবার আমরা প্রায় অনুষ্ঠানের শেষে চলে এসেছি, কিন্তু শেষে যাবার আগে আমার মনে হয় যে আখির 4টা লাইন গান না শুনলে পরে, এবং ওর একটা মিউজিক ভিডিও আছে খুব সুন্দর, সেই মিউজিক ভিডিওর একটা ছোট্ট ক্লিপিং আমরা দেখে এসে তারপরে তোমার 4 লাইন গান শুনবো, তারপর লাস্টের ছোট্ট দুটো পার্ট আছে আমরা করব। চলুন দেখে নিই এক নজরে। দেখে নিলাম ক্লিপিংটা, খুব সুন্দর, খুব সুন্দর, এবং আমার কাছে মনে হয়েছে যে ফিল্মটা না করে ভুলই করেছো। যাই হোক, যেটা হয় যে আমরা দুটো মানুষ পাশাপাশি থাকি, বিশেষ করে মায়ের সাথে ছোট থেকে বড় হওয়া, মেয়েদের বিশেষ করে আরও বেশি আমি বলবো, কিন্তু কখনো হয়তো আন্টি আমরা পাশাপাশি থাকি, পাশাপাশি চলি, বেবিকে ভালোবাসি অনেক, কিন্তু সেভাবে করে বলা হয়ে ওঠে না যে বাবু তোকে না আমি অনেক ভালোবাসি রে। আন্টি আপনি প্লিজ যদি একটু ওর হাতটা ধরে বলেন আজকে আমাদের এই অনুষ্ঠানে, আমরা খুব খুব খুশি হব, এবং আপনি কতটুকু প্রাউড। সব সময় বলি আমি অনেক ভালোবাসি, সব সময় বলে আখি তোমাকে আমি অনেক ভালোবাসি, আমার বাচ্চাদের অনেক ভালোবাসি, এবং আমি জানি সারা বিশ্বের সব